দর্শক আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আইকনিক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বজ্রপাত বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত মোহাম্মদ মাহমুদুর রহমান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং এই একই সাথে আলোচনাও শুনতে চাই। আমাদের সৈয়দ ইশতিয়াক রেজা বলছিলেন, আরও অনলাইনে সম্মানিত আলোচকরা যুক্ত হচ্ছিলেন যে রিমালের যে তাণ্ডব এবং কখনো কখনো বজ্রপাতের যে ঘটনাগুলো ঘটছে, মৃত্যুর পরিমাণ বা সংখ্যা কীভাবে কমিয়ে নিয়ে আসা যায়, ক্ষয়ক্ষতি কীভাবে কমিয়ে নিয়ে আসা যায়, সরকার বিভিন্ন উদ্যোগও নিয়েছে। আমরা যতটুকু জানি যে আপনার প্রতিষ্ঠান কিংবা আপনি সেই উদ্যোগের সাথেও আছেন। ছোট্ট করে শুরুতে শুনে নিতে চাই। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আসলে আপনি যেটা বললেন যে মৃত্যু ঘটনা, যেটা আজকে রিমালের যে তাণ্ডব বা দুর্যোগ যেইগুলোই থাকুক, এগুলো সবই আসলে অ্যাভয়েডেবল ডেথ এর ভেতরেই পড়ে। লাইটনিং তেমনই একটি তাণ্ডব যেটা সরকার কিনা 2016-তে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করলেও তার জন্য যেই পরিপূরক যেই ব্যবস্থাপনা বা তার জন্য পরিপূরক যেই কাঠামো উন্নয়ন, সেটা এখন পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠে নাই। তো সেখানে যেটা হয় যে আজকে আমরা যদি বলি যে মাতৃমৃত্যু হার আমরা কত সুন্দরভাবে এটাকে কভার করতে পারছি, আমাদের যদি বলি যে সাইক্লোন বা অন্যান্য যে শেল্টার আমরা কত পরিমাণ ইনভেস্টমেন্ট করছি এবং কি পরিমাণ লাইফ সেখানে আমরা সেভ করছি। অ্যাভয়েডেবল ডেথের ভেতরে আমার কাছে মনে হয় যেটা যে বজ্রপাত এমন একটা দুর্যোগ যেটাকে অবশ্যই অ্যাভয়েড করা সম্ভব টেকনোলজির মাধ্যমে। এখন টেকনোলজি অনেক আপডেট হচ্ছে, বাট তার সাথে সাথে আমাদের গভর্নমেন্টের যেই পলিসি বা আমাদের স্যার যেটা বলতেছিল যে গভর্নমেন্টের সমন্বয়ের যে প্রয়োজনীয়তা, সেটার অনুধাবন করা এবং সেটাকে অ্যাক্টিভভাবে সেটাকে ইমপ্লিমেন্টেশনে আনাটাই এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়। যেহেতু আমরা এটা নিয়ে এই যে প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে আপনি যে চ্যালেঞ্জের বিষয়টি বললেন, এটা তো উপলব্ধি করা সম্ভব হয়েছে সরকারি পর্যায় থেকে। যদি বলেন যে উপলব্ধি করা সম্ভব হয়েছে, আমি সেটাও এখন পর্যন্ত বলতে খুব বেশি পরিষ্কার বলতে পারছেন না। কারণ আজকে আমাদের যদি স্ট্যান্ডার্ড বলা হয় বিএনবিসি আজকে পর্যন্ত তারা কনভেনশনাল লাইটনিং পলিউশনের উপরে সেই স্ট্যান্ডার্ডটা কনভেনশনাল লাইটনিং পলিউশনের উপরে দিয়েই আদলেই তৈরি করা। কিন্তু এখন কিন্তু দুনিয়া অনেক এগিয়ে গেছে, যেটা হচ্ছে যে আর্লি এস্টিমেট এমিশন বা আমরা যে স্মার্ট বাংলাদেশের গল্প বলি, টেকনোলজি এখন আইওটি পর্যন্ত চলে গেছে যে হ্যাঁ, আপনি একটা লাইটনিং পলিউশন সেটআপ আপনি বিল্ডিংয়ে বা আপনি ফিল্ডে লাগাবেন, সেটাকে মনিটরিং করার জন্য স্মার্ট মনিটরিং সিস্টেম সহ টেকনোলজি গ্লোবাল টেকনোলজি আছে, যেটা ফ্রান্সিস স্ট্যান্ডার্ড এটাকে কভার করে। কিন্তু আমরা এখন পর্যন্ত সেই আমাদের বিএনবিসি বলে যে সেই গ্লোবাল কনভেনশনাল টেকনোলজি, যেটা কিনা প্রত্যেক 20 ফিট পর পর কপারের রড দেওয়া থাকবে, 100 ফিট পর পর বোরিং করা থাকবে। আমরা এখনো সেই পুরাতনকে নিয়ে আছে আমাদের বিএনবিসি এখন পর্যন্ত সেটাই বলে। জি, মাহমুদুর রহমান, আরো আলোচনা শুনবো। দর্শক, একটা বিরতিতে যেতে হবে। আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আসলে আপনি আরো কিছুটা সময় আমাদের এই আলোচনায় আপনি আমাদের সাথে থাকবেন। প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো যে প্রশ্নটি সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ভাই তুললেন, যে আসলে যে বেড়িবাঁধগুলো এই ধরনের ঘূর্ণিঝড় থেকে ফসল বলুন অথবা আমার যে মানুষের জীবন রক্ষা করবে, তার ঘরবাড়িকে রক্ষা করবে, সেই বেড়িবাঁধ যখন অল্প ধাক্কাই আসলে ভেঙে যায়, তখন জবাবদিহিতার যে প্রসঙ্গ কিংবা যেভাবে এগুলো তৈরি করলে আমার এই ধরনের ভয়াবহ চিত্র দেখতে হবে না, সেই জায়গা তো নিশ্চয়ই সরকারের তো দায়িত্ব তো আছেই। দল হিসাবে কিংবা এই ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে আপনার জায়গা থেকে কি করণীয়, অথবা এরপর রিমালের পরবর্তী পর্যায়ে কী ধরনের ব্যবস্থা নিতে চান অথবা নেওয়ার ইচ্ছা আছে কিনা, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড জীবন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের প্রস্তুতির জায়গাটি কেমন ছিল এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন সেই প্রস্তুতির জায়গাতে, কিংবা দীর্ঘমেয়াদী যদি প্রস্তুতির প্রসঙ্গ আসে, প্রতিরোধের জায়গাগুলো কেমন হওয়া উচিত, সব কিছু নিয়ে আজকের আলোচনা। মোহাম্মদ আমিনুল ইসলাম, যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, শুরুর দিকে আপনি অনেকগুলো বিষয় আলোচনা করছিলেন, যে আসলে যে ব্যবস্থাগুলো প্রাকৃতিকভাবেই অনেকটা প্রতিরোধ করবে, বেড়িবাঁধ তার মধ্যে অন্যতম, যদি এখানে আমরা যদি ঠিকভাবে সেটি নির্মাণ করা হয়, স্থাপন করা হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে নিয়ে আসা যায়। একেবারে শুরুতেই রিমালের ধাক্কায় বেড়িবাঁধ ভেঙে গেল, জবাবদিহিতার একটি প্রসঙ্গ রয়েছে, যে প্রশ্নটি সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ভাই উল্লেখ করলেন। এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আপনার পর্যায় থেকে বা দল থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা? না, প্রথমত আমি ইশতিয়াক ভাইকে ধন্যবাদ জানাই একটা সুন্দর বিষয় উত্থাপন করার জন্য। আর
এই ধরনের সমালোচনা দরকার, সমালোচনা মানুষকে পরিশুদ্ধ করে, কিন্তু আবার দল থেকে এগুলো মনিটর করার কোনো সুযোগ নেই, কারণ কাজগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সেগুলো মনিটর করতে পারে সংশ্লিষ্ট সংস্থা। ওখানে আমার নাক গলানোর কোনো অধিকার না, আমি পারি না। নাগরিক হিসেবে আমি সেটা সমালোচনা করতে পারি, ভালো মন্দটা বলতে পারি। তাছাড়া আরেকটি বিষয়, সেটা হচ্ছে কি এইসব বেড়িবাঁধ বা নির্মাণ কাজে দুর্নীতি হচ্ছে না তাও না, হচ্ছে। বাট আমি ঠিকাদারি করি না, বাট আমি যেটুকু বুঝি, যে কোনো একটা জিনিস ধরেন একটা বেড়িবাঁধ দেওয়া হয়, বেড়িবাঁধ তৈরি হওয়ার আগে একটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ার যারা এখানে যে প্রকৌশলী আছে, তারা আগে ঠিক করে যে এই বেড়িবাঁধটি কতটুকু প্রবল স্রোতের ব্যাগ সামলাতে পারবে, এটা একটি চিন্তা ভাবনা করা হয়, চিন্তা ভাবনা করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কারিগরি ত্রুটির কারণে অথবা দুর্নীতির কারণে সেখানে যেটুকু পানির স্রোত মোকাবেলা করার সক্ষমতা নিয়ে বেড়িবাঁধ তৈরি করার কথা, সেটা করা হয়নি। এটা যেমন শক্তি, আবার পাশাপাশি এটাও বাস্তবতাও মেনে নিতে হবে যে প্রকৃতির শক্তি এত বেশি, সেখানে কিন্তু মানুষ সবকিছু কন্ট্রোল করতে পারে না। আমি যদি একেবারে পৃথিবীর লেটেস্ট প্রযুক্তি, সবচেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে বলা যেতে পারে জাপানকে, জাপানে কিন্তু প্রতিটি বাড়িঘরে কিন্তু ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়, কিন্তু এরপরও দেখা যায় যে ভূমিকম্পে জাপানের মানে অনেক বাড়িঘর থেকে আপনার টেলিভিশন ফ্রিজ গুলা পাথর ছোড়ার মতো ফেলে দেওয়া হয়, মানে পড়ে যায়। অর্থাৎ যখন একটা নির্দিষ্ট মাত্রা ওরা ঠিক করে যে এই মাত্রা সহনীয় ভূমিকম্প সহনীয় বাড়িটা আমি তৈরি করব, কিন্তু যখন মাত্রাটা বেড়ে যায় তখন কিন্তু জাপানের টেকনোলজি সেটা কন্ট্রোল করতে পারবে, অথবা চায়নাও কিন্তু টেকনোলজিতে অনেক এগিয়ে আছে। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম জাপানের বেশ কয়েকটি আপনার রাজ্য প্রদেশ প্রায় 22, 23, 24 দিন পর্যন্ত পানির নিচে ওরা ছিল, অর্থাৎ সেখানে কিন্তু তারা পারেনি, কারণ যখন আপনি, এটা হচ্ছে প্রকৃতির শক্তি। আর ইন্ডিয়া পাকিস্তানের কথা বাদই দিলাম, এখানে আমিনুল ইসলাম যে আসলে দেশভেদে দুর্যোগ বা ভূমিকম্প বা অন্যান্য ঘূর্ণিঝড়ের প্রসঙ্গ, সেটি তো মাত্রাগত একটা ভিন্নতা আছেই, কিন্তু আমাদের এখানে প্রশ্নটা হলো যে বেড়িবাঁধ তো আমাদের প্রয়োজন, কিন্তু রিমালের সাথে শুরুর দিকেই আসলে সেটি মোকাবেলা করতে পারলো না। শুরুর দিকে শুনেন, এটা আমি বলছি না যেখানে দুর্নীতি হয়নি, বাট আমি বলছি কি এখানে রিমালের যে প্রবল স্রোতটা যখন শুরু হয়, সেখানে তার গতিবেগ কত ছিল সেটাও তো মাথায় নিতে হবে। সবকিছু দুর্নীতি হয়েছে এটাও ঠিক না, সবকিছু দুর্নীতি হলে আমরা কিন্তু গত 15 বছরের প্রতিবারে বাংলাদেশের দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হতাম, সেটা আমি হইনি। বাট আমি এটাকে সরলীকরণ করার পক্ষে না, বাট আবার দুর্নীতি হলে তাদের ছাড় দেওয়ার পক্ষে না। যদি কারো এখানে কোনো ধরনের কর্মকাণ্ডে বা মানে ব্যতয় থাকে, দুর্বলতা থাকে, সেটা অবশ্যই সংশ্লিষ্ট, সেটি অবশ্যই আপনি সেটি যথার্থ বলেছেন যে সেটি তদন্ত। আমাদের সরকার কিন্তু অ্যাকশন নিচ্ছে। আপনি দেখেন যেখানে যেখানে এই ধরনের দুর্নীতি প্রমাণিত হয়েছে, অভিযোগ এসছে, সেখানে তদন্ত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের এক সময়ের বিশাল ডাক সাইটে সরকারি আমলা, যাকে কেউ ছুতে পারবে মনে করেন, তার নামে ইতিমধ্যে মামলা হয়ে গিয়েছে প্রতিদিন, এবং সরকার কিন্তু তার পক্ষে নেই। অর্থাৎ দুর্নীতি যে করুক, এবং এই ব্যাপারে আমাদের দলের সাধারণ সম্পাদক খুব স্পষ্ট বক্তব্য দিয়েছেন, সেটা আপনার জিরো টলারেন্সের কথাই বলছে সরকার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাই বলা হচ্ছে। আমিন ভাই, আরো আলোচনা শুনবো, তবে বরং তার বিরুদ্ধে বিচার করা, যা যা করা সরকার তাই সেটি করবে। এবং তবে এটিও ঠিক যে নিশ্চয়ই আপনি খুব একটা বেশি আপনার অবস্থান থেকে নিজ উদ্যোগে মতামত দেওয়ার সুযোগ না থাকলেও আপনি সরাসরি বলছেন, কিন্তু একজন, আমার প্রশ্নটি হচ্ছে যে একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই আপনি কনসার্ন ব্যক্ত করতে পারেন, যে আওয়ামী লীগের নেতা হিসাবে আমরা তো পানি উন্নয়ন বোর্ডে কোথায় ক্যাপ বাদ দিচ্ছে, কতটুকু সিমেন্টিং করা হলো, কতটুকু রড দেওয়া হলো, সেটা তো যাচাই করতে যাওয়ার কোনো সুযোগ আমার নাই, সেটা তো আমার আওতাধীন না। এটা তো দেখবে সংশ্লিষ্ট সেটি প্রশ্ন, সেটি আমিন ভাই, সেটি আমরা বুঝতে পেরেছি, কিন্তু কথা হলো যে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি তো কনসার্ন ব্যক্ত করতে পারেন, কিংবা এটি এখানে কোনো কর্ম গাফিলতি আছে কিনা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক, এটি তো বলতে অসুবিধা নেই। আমি শুরুতে বলেছি নাগরিক হিসাবে সেটা নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করতে পারি, সেটা নিশ্চয়ই আমিন ভাই, আমরা এই ঘূর্ণিঝড় আমি অ্যাপ্রিশিয়েট করলাম যে ওনার এই রিমালের পরে ঘূর্ণিঝড়, আমিন ভাই রিমালের পরে নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই উদ্যোগটা আমরা দেখতে পাবো। আপনি আমাদের সাথেই থাকুন। সৈয়দ ইশতিয়াক কাছে আসতে চাই, সংস্কারের যে উদ্যোগের প্রশ্ন, বিশেষ করে দুর্যোগ মোকাবেলার প্রশ্ন, কি ধরনের আর ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে? না, আমিন ভাই একজন তো সিজন পলিটিশিয়ান, এবং তিনি ছাত্র রাজনীতি থেকে আজকে এই জায়গায় জাতীয় পর্যায়ে এসেছেন, ঠিকই বলেছেন, কিন্তু যে এখানে রাজনীতিবিদরা সরাসরি, অন্তত শাসক দল হলে তো আরও নয়, যে সরাসরি তো এখানে আসলে তার এন্টার করার কোনো জায়গা নেই। তাহলে যেটা হবে, এটা নিয়ে প্রশ্ন উঠবে যে সরকারি কাজে শাসক দল ইন্টারফেয়ার করছে।
আমার বক্তব্য যেটা ছিল সেটার মধ্যে আপনার প্রশ্নের উত্তরটা আছে। সেটা হলো আমরা জানি যে আমাদের ক্লাইমেটের ইস্যু আছে এবং প্রতি বছরই আমরা নানা ধরনের দুর্যোগের মুখোমুখি হই। সরকার এক ধরনের সক্ষমতা আমাদের তৈরি করেছে, কিন্তু অর্জনও করেছি আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি। মানুষজনের জানমাল কিন্তু আগের মতন মরে যায় না। কিন্তু দেখেন 91 সালের 29শে এপ্রিল যত লোক মারা গেছে, এখন কিন্তু এত লোক মারা যায় না। 70-এর 12 নভেম্বরে যত লোক মারা গেছে, এত লোক মারা যায় না। ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতা তৈরি হয়েছে। অন্যান্য নানা ধরনের, যেমন উনি একটা বিশেষজ্ঞ আছেন বজ্রপাতের উপরে, সেটার আলাদা কথা, কিন্তু ঘূর্ণিঝড়, বন্যা এসব ক্ষেত্রে মোকাবেলার সক্ষমতাটা আমাদের তৈরি হচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের দাতা সংস্থাগুলোও কথা বলে বাংলাদেশের এই সক্ষমতা নিয়ে, অগ্রগতি নিয়ে। যেখানে আমার সলিউশনটা দরকার সেটা হলো যেটা আজকে ঘটেছে, যেটা যে ফার্স্ট ধাক্কাতে বেড়িবাঁধটা ভেঙে গেল। এটা নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তিগত সমাধান ছিল, কিন্তু আমরা এটা চিন্তা করিনি। আমরা যেটা চিন্তা করছি, ওই যে উনিও যেটা বলেছেন, আমরা ট্রেডিশনাল মেথডটাকে অনেক দিন ধরে লালন করছি মোকাবেলার ক্ষেত্রে, বিল্ডিং কোডের ক্ষেত্রে যেমন, তেমনি বন্যা মোকাবেলা, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে। এই যে নেদারল্যান্ডসের টেকনোলজির কথা বলা হয়, যে পানিকে কিভাবে সমুদ্র তল থেকে রিক্লেম করে এনে কাজ করতে, এই জায়গাগুলো নতুন চিন্তা ভাবনার প্রয়োজন আছে। এই বেড়িবাঁধ কি মাটির বেড়িবাঁধ থাকবে, নাকি এখানে অন্য কোনো এলিমেন্টস দেওয়া যাবে? এই ইস্যুসগুলো এখন চিন্তা করা দরকার। শুধু সমালোচনা করলে তো হবে না। নতুন জায়গাটা দুর্নীতি অবশ্যই আছে। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি নিয়ে আমরা অনেক নিজে ব্যক্তিগতভাবে রিপোর্ট করেছি। এখন আমাদেরকে দুর্নীতি রোধ করার পাশাপাশি নতুন প্রযুক্তি নিয়েও চিন্তা করতে হবে। যেমন আপনার বিল্ডিংটা হয়তো ভাঙবে না, দেখবেন আশেপাশে বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে। তুরস্কে 113টা বিল্ডিং পড়ে গেছে এক জায়গায়, 2টো বিল্ডিং দাঁড়িয়েছিল। কেন? ওই বিল্ডিং দুটো তৈরি করা হয়েছে ভূমিকম্প নিরোধক হিসাবে। এটা সম্ভব তাহলে, তাই না? এটা সেই ধরনের প্রযুক্তি আছে, সেই ধরনের প্রক্রিয়া আছে। আমাদেরকে সেই চিন্তাটা করতে হবে। মাহমুদুর রহমান আসতে চাই, প্রযুক্তির যে ব্যবহার। জি, মানে প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নাই। যেটা হচ্ছে যে আজকে আমাদের জিওগ্রাফিক্যালি আমাদের যে বাংলাদেশের যে আমাদের যে সাইজ, দেশের যে জিওগ্রাফি ভৌগোলিক যে সাইজ এবং আমাদের যে পপুলেশনের যে ডেন্সিটি, এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে আপনাকে টেকনোলজিতে যাওয়ার কোনো বিকল্প নাই। যেটা ভাই বলতেছিল যে প্রযুক্তির বিকল্প নাই। আমি আজকে যদি ট্র্যাডিশনাল মেথড থেকে একদম বেরিয়ে আসতে হবে। কারণ যেটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড দিয়ে আজকে আপনি ধান চাষ করতে পারবেন সে নিজের ঘরের থেকে, কিন্তু আজকে আমরা হারভেস্টার ইউজ করতেছি, টেকনোলজি ইউজ করতেছি। এর থেকেও আরও অনেক লেটেস্ট টেকনোলজি আছে। আপনি জানবেন যে, যদি সামান্য উদাহরণ দিয়ে বলি, যে ফ্রান্সের 100 একর জমি চাষ করে একজন ব্যক্তি থ্রু টেকনোলজি। সে সিডিং থেকে শুরু করে সে হারভেস্টিং পর্যন্ত একজন ব্যক্তি করতেছে। তো আমাদের এখানে আজকে আমাদের ম্যান পাওয়ার খুব বেশি আছে বলে কি আমরা এমনভাবে মনে করতে পারি যে আসলে যে আমরা যেখানে যে কোনো জায়গায় মানুষ দিকে আমরা বেরিবার দাঁড় করে ফেলতে পারবো কিনা? আমাদের মানুষ অনেক বেশি আছে। টেকনোলজিকে আমাকে অ্যাডপ্ট করতেই হবে। লেটেস্ট টেকনোলজি, গ্লোবাল সলিউশনকে আমাদের এখানে অনবোর্ড করতে হবে। আমরা যদি আজকে শুধুমাত্র কনভেনশনাল টেকনোলজি, কনভেনশনাল সিস্টেম, কনভেনশনাল চিন্তাভাবনা নিয়ে থাকি, আমাদের এই সিচুয়েশন থেকে উত্তরণ সম্ভব না। আমরা হয়তো বা একজন আরেকজনকে কাদা ছুড়াছুড়ি করব। সমন্বয়হীনতা এবং টেকনোলজি দুটাকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, আমি মনে করি ব্যক্তিগতভাবে যেটাকে অবশ্যই সমাধানযোগ্য। মানে আপনি তো কয়েকটি প্রকল্প কিংবা কাজ করতে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে যে প্রযুক্তি বান্ধব যে কর্ম পরিবেশ সেটি আছে আমাদের চারপাশে, বা অগ্রগতির জায়গা যদি থাকে কতটুকু বা এগিয়েছি আমরা? এক হচ্ছে প্রযুক্তি, এক হচ্ছে সমন্বয়হীনতা। দেখেন, আমি যদি বলি বজ্রপাতকে আমাদের সরকার 2016-তে এটাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করলো। 16 সালে ছিল আমাদের এটা গভর্নমেন্ট এসআরও দিয়ে। আমি যদি বলি আমদানি, এই লেটেস্ট টেকনোলজিটা আমাদের দেশে এখন পর্যন্ত তৈরি হয় না। এটাকে আমরা এখন আমদানি নির্ভর আছি এইখানে। মানে আমরা কি এখনো তাল গাছের মধ্যে আছি? যে আমাদের সেই 100 কোটি টাকার তাল গাছের যেই এখন আমরা তাল গাছের ভিতরে গভর্নমেন্টের সিস্টেমটা তাল গাছের ভিতরে এখন নাই। আমরা যেমন আমার জানা মতে দুর্যোগ মন্ত্রণালয় গত 2022 অর্থ বছরেও কিছু পাইলট প্রজেক্ট করছে লেটেস্ট টেকনোলজি লাইটনিং প্রোটেকশন দিয়ে, বাট দ্যাট ইজ মানে নগণ্য থেকেও নগণ্য। বাট যেটা দরকার সেটা হিসাব করলে নগণ্য থেকেও নগণ্য। তো আজকে সমন্বয়, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আজকে এই লেটেস্ট টেকনোলজি আমদানি নির্ভর, আমি এটার উপরে আমি ভ্যাট আরও বাড়াই দিলাম, আমদানি ভ্যাট আমি আরও বাড়াই দিলাম, যেটা কিনা আমার দুর্যোগ। এটা তো কোনো লাক্সারিয়াস গুডস না। আমি এটাকে কি করলাম, এটা আমদানি শুল্ক বাড়াইলাম। আমার যেটা বলতেছিলাম যে বিএনবিসি আমি এটাকে আপডেট করলাম না,
আমি লাইটনিং যে লেটেস্ট টেকনোলজি আসতেছে আইওটি বা যে স্মার্ট সলিউশন, স্মার্ট বাংলাদেশের গল্প বলতেছি, কিন্তু আমি স্মার্ট বাংলাদেশের জন্য যে স্মার্ট সলিউশন সেটাকে অনবোর্ড করতেছি না। সো আমার মনে হয় যে এগুলোকে সমন্বয় করা খুবই প্রয়োজন। অন্যান্য দেশে কি হচ্ছে, এটা যেটা হলো লাইটনিং প্রোটেকশন সিস্টেম, এটা সরকার প্রাধান্য দিচ্ছে। কেন? বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, জি, সরকার এটাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করছে। এনবিআর তার উপরে ভ্যাট বাড়ায় কেমন করে? তার অর্থ কি সরকারের সাংঘর্ষিক অবস্থা আছে। তার অর্থ হলো সরকারের আরেকটা অংশ অনুধাবনই করতে পারছে না সরকার কোন বিবেচনায় মানুষকে বাঁচাতে যে একটা দুর্যোগ ঘোষণা করলো, একটা যন্ত্র আমদানির ঘোষণা দিল, সেটার উপরে ভ্যাট বাড়িয়ে দিল, ফলে যেটা হলো এটা থেমে গেল। এনবিআর সেটাকে রেভিনিউর উৎস হিসেবে দেখছে। একবার শেষ লাইনটি শুনতে চাই, কি বলবেন? চাই দেশের মানুষগুলো বাঁচুক, এটা অ্যাভয়েডেবল। লাইটনিং চাইলেই সম্ভব, এটা অ্যাভয়েডেবল, এটা চাইলেই সম্ভব, শুধু সদিচ্ছা। একেবারে এক লাইনে শুনতে চাই। অনেক সময় অনেকে বলে থাকেন যে অর্থের একটা স্বল্পতা আছে, আদৌ কি তাই? অর্থের স্বল্পতা আমার কাছে মনে হয় না। গভর্নমেন্ট যত বড় বড় প্রজেক্ট এক্সিকিউশন করছে সেখানে মানুষের লাইফের সাথে সেই রেশিওতে যেই ধরনের অর্থ এখানে সংস্থান দরকার, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সেই সমন্বয়হীনতা আছে। যে সতীশ দরকার। এটা যাবে একবার শেষ লাইনটি শুনবো, কি বলবেন? আমাদের অর্থ সংকট তো একটা, আমরা তো একেবারে অতি ধনী দেশ না, আমাদের সবকিছুতে আমাদের হিসাব করে চলতে হবে। কিন্তু কয়েকটা ইমার্জেন্সি এরিয়াজ আছে যেখানে আসলে, যেমন ধরেন ঢাকা শহরে বিএনবিসি কোড মানতেই হবে, আপনাকে বজ্রাঘাত পাত থেকে মানুষকে বাঁচাতেই হবে, আপনাকে দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে গেলে ওখানে প্রকৃতি এবং মানুষের মাঝে বিনিয়োগ করতেই হবে। আমিন ভাই, আমিনুল ইসলাম আমিন ভাই, খুব ছোট্ট করে শেষ মন্তব্যে কি বলবেন? শেষ মন্তব্য হচ্ছে কি, দুর্যোগ দুর্বিপাক থাকবে যতদিন পৃথিবী থাকে। এর মধ্যে টেকনোলজি এবং মানুষকে সচেতন করার মাধ্যমে এগুলোতে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে কিভাবে নিয়ে আসা যায় সে প্রচেষ্টা আমরা করে যাচ্ছি, এবং আমরা ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখানে সফল হবই। আমরা মানুষের সাথে ছিলাম সবসময়, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আমিনুল ইসলাম, সৈয়দ ইশতিয়াক রেজা এবং মোহাম্মদ মাহমুদুর রহমান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো নিটল টাটা টেবিল টক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।